গরমের মধ্যেই খুলল স্কুল কলেজ, যশোরে শিক্ষকের মৃত্যু। অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, নতুন সিদ্ধান্ত জানালেন মন্ত্রী। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি তাপ সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। রেকর্ড গরমে পুড়ছে দেশ, আরও 3 দিনের হিট অ্যালার্ট। হাসপাতালে বাড়ছে রোগী, শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। আলোচিত মধুকারী হত্যাকাণ্ড ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকে কোরবানি পশুর হিসাব দিলেন মন্ত্রী। প্রশ্নের জবাবে জানালেন মামলা হয়েছে। ফুলবাড়িয়ায় রেলওয়ের জমি দখলে কাউন্সিলর চামেলি ও তার পরিবার। আওয়ামী লীগের নাম ভাঙালেও ভাই বোনরা বিএনপির পথধারী। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। কমিউনিটিতে শোক, সিলেট ও কুমিল্লায় পরিবারে চলছে মাতম। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বা সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ফারনাজ জুই। তীব্র দাবদাহে 7 দিন বেশি বন্ধের পর রোববার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। হিট অ্যালার্টের মধ্যেই স্কুল কলেজ খোলার প্রথম দিনে উপস্থিতি অনেকটাই কম। নোয়াখালী সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। যশোরে হিট স্ট্রোকে এক শিক্ষকের মৃত্যুর খবর এসেছে। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে তীব্র গরমে স্কুলে পাঠালেও উদ্বিগ্ন অভিভাবক। আর স্কুল খোলা থাকলেও মর্নিং শিফটে ক্লাস করানোর দাবি শিক্ষার্থীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। তীব্র দাবদাহের মধ্যেই রোববার খুলেছে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও কলেজ। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। বরিশালে দাবদাহে ক্লাস করা কষ্টকর বলে জানান শিক্ষার্থীরা। আমাদের আজকে বরিশাল জেলা স্কুলে সকাল 7টা থেকে বিদ্যালয় শুরু হয়েছে এবং এই বিদ্যালয়ে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রচন্ড গরম। আর কি ফ্যান কাজ করতেছে না, কষ্ট হইতেছে, কি ফ্যানে বাতাস নাই। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে স্কুলে পাঠালেও উদ্বিগ্ন অভিভাবকরা। গরম তো, তাই বাচ্চাদের মানে সমস্যা হয়ে যায়। কষ্ট হওয়ার কথাই, কিন্তু আর কদিন বন্ধ রাখলে ভালো হইতো, অথবা হাফ হাফ ক্লাস নিলে ভালো হইতো। শিক্ষার্থীরা যেন স্বচ্ছন্দে ক্লাস করতে পারে, এজন্য নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাড়িতে SMS দিয়েছি, বাড়িতে যেন মা বাবা তাদেরকে বলে দেয় গরমের মধ্যে টিফিন পিরিয়ডে যেন বের না হয়। তারপরে আমরা ক্লাসে নোটিশ দিয়েছি, বাড়ি থেকে একটা বোতল পানি নিয়ে আসতে বলছি এবং পানি ফুরিয়ে গেলে আমরা যে সুপেয় পানির ব্যবস্থা করেছি সেখান থেকে যেন পানি নেয়। নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড গরমে 18 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সকালে হাতিয়া জনকল্যাণ শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল এবং বেগমগঞ্জ আমানুল্লাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকরা স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। যশোরে তীব্র তাপদাহে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে জেলা সদরের আমদাবাদ হাই স্কুলের শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মর্নিং শিফটে ক্লাস করার দাবি করছেন শিক্ষার্থীরা। শিক্ষকরাও এর সাথে একমত পোষণ করেছেন। গাজীপুরে স্কুল খোলার প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম থাকলেও দীর্ঘদিনের ছুটি শেষে খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। সকালে ক্লাসে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের বেশি গরম লাগছে না, আমরা সবসময় পানি খাচ্ছি। কিন্তু বাসা থেকে এই স্কুলেই বেশি ভালো লাগতেছে, ম্যামরা আমাদের অনেক কেয়ার নিচ্ছে, মাঝে মাঝে স্যালাইন দিচ্ছে, পানি দিচ্ছে। হিট অ্যালার্ট পরিবর্তন না হলে শিক্ষার্থীদের মাঠে নিয়ে অ্যাসেম্বলি করানো হবে না বলে জানান শিক্ষকরা। আমাদের শিশুরা যাতে আমাদের মাঠে ঘোরাফেরা না করে, আমরা সেদিকেও অনেক সচেতন দৃষ্টি দিচ্ছি, যাতে ওরা মাঠে ঘোরাফেরা না করে, সবসময় ক্লাসরুমে অবস্থান করে। ময়মনসিংহে অসহনীয় গরমেও স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। এদিকে দেশের রেকর্ড তাপমাত্রা চুয়াডাঙ্গাতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি খুব কম দেখা গেছে। আমাদের ক্লাসে মোট ৭৭ জনের মধ্যে আমরা এখন 5 জন উপস্থিত আছি। এত গরমে ক্লাস 10টায় শুরু হওয়ার কারণে এত গরমে আমরা স্কুলে উপস্থিত হতে পারছি না। তীব্র দাবদাহে গত 21 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে রাজধানীতেও একই অবস্থা, সন্তানকে স্কুলে দিয়ে উদ্বিগ্ন অভিভাবক। তবে কেউ কেউ বলেছেন সরকারের সিদ্ধান্তই সঠিক। শিক্ষামন্ত্রী বলেছেন তাপমাত্রা অসহনীয় হলে কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে পারবেন। কায়েস রাহাতকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন।
পবিত্র রমজান ও ঈদের ছুটি শেষ না হতেই প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটি দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলমান তাপপ্রবাহের মধ্যে রোববার থেকে খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা স্কুলে ভোর থেকেই ক্লাসে আসতে থাকেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে খুশি তারা। আমরা এখন যেহেতু স্কুল অফ করলো, ক্লাসের ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হবে, তো এটার জন্য আসলে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার যে কীভাবে করলে ভালো হয়। কলেজ বন্ধ থাকলে তো পড়াশোনার ক্ষতি একটু হতোই। এখন সরকার থেকে প্রজ্ঞাপন দিয়েছে, দেখলাম যে শনিবার দিন আমাদের ক্লাস শুরু করছে, তো সেটা যদি বেশ কয়েকদিন চালু থাকে তাহলে মনে হয় পড়াশোনার ক্ষতিটা একটু কমিয়ে আনা সম্ভব। একই চিত্র ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নটরডেম কলেজেও। মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা সঙ্গে এনেছে পানির বোতলও। তাপমাত্রার কারণে অনেক পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং শারীরিকভাবেও নিজেদের অসুস্থ মনে হয়, অনেক অসুস্থ হচ্ছে অনেকে হয়তো বা। এটা আসলে মানুষের ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমাদের ক্লাসটা নেওয়া হতো তাহলে প্রতিকূল পরিবেশে আমরা সিলেবাসটাও শেষ হতো, তো আমাদের পড়ালেখার স্টাডির ধারাবাহিকতাও বজায় থাকতো। গরমে মতিঝিল আইডিয়ালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাপ প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পড়াশোনার ক্ষতি, কিন্তু জীবনের চেয়ে তো পড়াশোনার ক্ষতি কিছু। ছুটি দিলে মনে হয় ভালো, তো বাচ্চাদের যে অবস্থা, তো বের হলে একজন অসুস্থ হয়ে যায়। লেখাপড়ার ক্ষতি হচ্ছিল এটা আমরা বুঝতেছি, আরও এক সপ্তাহ এক্সট্রাগুলো সম্ভবত ভালো হতো আর কি, বাচ্চাদের জন্য সুবিধা হতো, গার্ডিয়ানদের জন্য। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানান, কোন জেলায় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে গেলে স্থানীয় বিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারবে। এলাকা ভিত্তিক জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন, এটা অঞ্চল ভেদে হোক। প্রচণ্ড দাবদাহ চলমান থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। আপাতত বন্ধ থাকছে অ্যাসেম্বলি, কমেছে স্কুলের সময়ও। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এপ্রিলের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। জনগণকে সতর্ক করতে সারা দেশে চতুর্থবারের মতো জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া বার্তায় এখনই নেই কোনো সুখবর। চলমান দাবদাহ থাকবে আরও কয়েকদিন। ফজলে আদিত্যের রিপোর্ট। সারা দেশে চতুর্থবারের মতো জারি হয়েছে হিট অ্যালার্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। এই তীব্র গরমে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। অসহনীয় গরম, মানে গা পুড়ে যাচ্ছে আর কি, মানে শরীরের ভেতরে মানে রোদটা আর কি সহ্য হয় না। কষ্ট হচ্ছে যাওয়া আসায়, কিন্তু বাট পড়াশোনাটাও দরকার। গরম তো থাকবেই, তো গরমের মধ্যে তো পড়াশোনাও করতে হবে। আমার আজকে বের হয়ে মনে হয়েছে যে আসলে ওদের স্কুলে পাঠানোটা ঠিক হবে না, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা নিশ্চিতে প্রচেষ্টার কমতি নেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার। গরমের মধ্যে যারা একদম অসুস্থ হয়ে আছে তারা আমাদের বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং সাথে সাথে আমরা পানি দিয়ে থাকি তাদেরকে। আমি এখানে অনেক আরাম পাইছি, বসে 5 মিনিট বসছি, আমাকে পানি দিয়ে আপ্যায়ন করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। বর্তমান যে তাপমাত্রা, যে তাপদাহর যে অবস্থা, আসলে ডিউটি করা সত্যিকার অর্থে এটা খুব প্রতিকূল অবস্থা আমাদের জন্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান দাবদাহ থাকবে আরও বেশ কিছুদিন, তবে মে মাসের শুরুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি এটা 42.7 ডিগ্রি। গত 26 এবং 27 তারিখে এটা চুয়াডাঙ্গা, যেহেতু কাছাকাছি, মানে 8.3 ডিগ্রি, এটা হতে পারে 43-এর কাছাকাছি যেতে পারে। তার এখনই তো 43-এর কাছাকাছি, 42.7 এটা ক্রস করতে পারে, মানে করবে এটা বলা যাচ্ছে, তবে করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 84 মিলিমিটার। তবে বৃষ্টির ভারী বর্ষণ হলে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গরমের তীব্রতায় হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে প্রতিদিনই রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হচ্ছেন 500-র বেশি রোগী। ডায়রিয়া, পানিশূন্যতায় বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় শিশুদের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের রিপোর্ট। মহাখালী আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালের বাইরে রোগীদের ভিড় গেল এক সপ্তাহের বেশি অনেকটাই নিয়মিত।
সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে প্রতিদিন 500-র বেশি রোগী ভর্তি হচ্ছে এ হাসপাতালে, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, পানিশূন্যতার মতো রোগে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি, তবে নিউমোনিয়ার মতো শিশুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। 4 দিন জ্বর ছিল প্রথম, এরপরে 4 দিন রাত্রে ঘুমাচ্ছে, ঘুমানো মাগরিবের পর থেকে খালি পাতলা পায়খানা। বাচ্চা পায়খানা বমি করতেছে, খাওয়া দাওয়া কিছু করতেছে না। সকাল 11টার দিকে আসছি। গত পরশুদিন থেকে কম ছিল, কিন্তু গতকালকে বেশি হয়েছে। তীব্র গরমে আক্রান্ত হচ্ছেন রাজধানীর কর্মজীবী মানুষও। 7 দিন হলো, কালকে ভর্তি হয়েছি, বাড়িতে বসার তো 7 দিন। বমি হয় না, পাতলা পায়খানা গত রাত থেকে একটু বেশি, গত রাতে প্রায় 7-8 বার গেছে। এখন 11টার দিক দিয়ে আইসা আল্লাহর মতে এখন আর পায়খানাও আর হয়েছে না, আল্লাহর মতে ভালো আছে। অন্যান্য বছর এপ্রিলের মাঝামাঝি ও জুলাইয়ে বড় ধরনের চাপ থাকে আইসিডিডিআরবি হাসপাতালে, তবে এবার শিশুরা ডায়রিয়া ও পানিশূন্যতার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যারা বড় রোগী আসতেছে তাদের মাত্রাতিরিক্ত পানিশূন্যতা নিয়ে আসতেছে কিছু কিছু, কিন্তু বেশিরভাগই বাচ্চা রোগী এখন পর্যন্ত আসতেছে। নিউমোনিয়া যে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া হয়, এটা মোটামুটি সারা বছরই থাকে, তবে হচ্ছে শীতের পরপরই এই সময়টা একটু বেশি হয়, তো আমরাও কিছু কিছু সব নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছি। এই অবস্থায় শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। বিশুদ্ধ বা নিরাপদ পানি খাবে, তারপরে হচ্ছে আপনার বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে, সাধারণত বাসি বা রাস্তার পাশে কোনো খাবার খাবে না। আর বিশেষ করে যদি ডায়রিয়া হয়ে যায়, সঠিক নিয়মে স্যালাইন তৈরি করতে হবে, যে 500 ml পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়াতে হবে। আর বাচ্চাদের বেলায় যত কেজি ওজন ততটুকু করে স্যালাইন খাওয়াতে হবে। গেল কয়েক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুরা বাইরে তেমন একটা বের হননি, তবে রোববার থেকে স্কুল কলেজ খোলায় ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দাবদাহের মাঝে হবিগঞ্জ ও মৌলভীবাজারে কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। রোববার বিকেল 3টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। তবে 2 ধাপের এই শিলাবৃষ্টিতে অনেকের ঘরের চাল ফুটো হয়ে যাওয়া সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গলের আংশিক কোমলগঞ্জের কিছু এলাকায় বিকেল 3টার দিকে শিলাবৃষ্টি হয়। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 17.8 মিলিমিটার, তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এবার অন্য প্রসঙ্গ। সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল ফরিদপুরের মধুখালীতে ঘটে যাওয়ার সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে। সচিবালয়ে ব্রিফিং করেন স্থানীয় এমপি ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তবে তিনি সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ড ইস্যু এড়িয়ে তুলে ধরলেন কোরবানিতে গরুর জোগানের বিষয়ে। জানান, আসছে ঈদুল আজহায় সারা দেশে 1,30 লাখ গবাদি পশুর জোগান রয়েছে। পরে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মধুখালীর ঘটনায় মামলা হয়েছে। আরো জানাচ্ছেন জয় যাদব। মন্দিরে আগুনের ঘটনায় সম্প্রতি ফরিদপুরের মধুখালী উপজেলায় 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। এই ঘটনা নিয়ে এলাকায় দেখা দেয় উত্তেজনা, আতঙ্ক এখনো কাটেনি। এই ঘটনার প্রেক্ষিতে রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন ফরিদপুর 1-এর সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্যে সে প্রসঙ্গে না গিয়ে ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের প্রস্তুতি তুলে ধরেন তিনি। জানান, দেশীয় খামারিরা প্রয়োজনের তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত রেখেছেন। মূল্য ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে, ফলে প্রয়োজন হবে না আমদানির। গতবার আমাদের 1,25 লক্ষ গবাদি পশু বাজারে আমদানি ছিল, কিন্তু অবিকৃত ছিল 19 লাখ। সেই জায়গায় এবার সর্বমোট 1,30 লক্ষের অধিক ব্যবস্থা রাখা হয়েছে। কোনো কারণেই এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই, কোনো হেতু নাই। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মধুখালীতে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযানও চলছে। ইতিমধ্যেই তো 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 31 জন আসামি, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, 3টি মামলা হয়েছে। এবং যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক
তাদেরকে খুঁজে বের করবার জন্যে যাবতীয়ভাবেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে কোনো সুবিধাবাদী আর মতলববাজ গোষ্ঠী যেন অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন পাকিস্তানের চোখে পড়লেও বিএনপি দেখতে পায় না, এতে তাদের লজ্জা পাওয়া উচিত, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে গুম খুনের রাজনীতি দূর হয়েছে। ইফতেখার রেজা রিপোর্ট। সেনাবাহিনীর সাবেক চৌকস অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ জামালকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ১৫ই আগস্টের আসল কুশীলবদের লক্ষ্যই ছিল একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। জিয়া ও মোস্তাক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে হত্যা ও গুমের রাজনীতির সূত্রপাত করেছে। জিয়াউর রহমান, খন্দকার, মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার। জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে তা তারাই বলতে পারবে। তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে ৪২% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। পরে শেখ জামালের কবরে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। উপজেলায় ভোটের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করার কোনো সুযোগ নেই, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। স্থানীয় সরকারে দলীয় রাজনীতির ভিত্তিতে নির্বাচন হয় না, বিএনপির এমন দাবি শেষ পর্যন্ত বুঝতে পেরেই আওয়ামী লীগ দলীয় প্রতীক থেকে সরে এসেছে বলেও দাবি তার। সাইফুল রিপনের রিপোর্ট। ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে দলের ৭৩ স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, যার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান ২৪ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২১ জন। দলটির নেতাদের দাবি, স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করেই উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচন শুরুর পূর্বেই আমাদের একেবারে শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। আসলে যারা লোকাল গভর্নমেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে থাকে সেসব জায়গা থেকে একেবারেই স্পষ্ট সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এবং তার উপরে ভিত্তি করেই আমাদের সর্বোচ্চ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক বলা হয়েছে যে কোনোভাবেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে যে দলীয় রাজনীতি হয় না তা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে আওয়ামী লীগ। আজকে সরকার বুঝতে পেরেছে যে স্থানীয় সরকার আসলে দলীয় ভিত্তিতে সেই রাজনীতিটা হয় না। আমি মনে করি এটা ভালো যে সরকার এটা বুঝতে পেরেছে এবং সরকার বুঝতে পেরেছে আমাদের কথাটাই সরকার আজকে স্বীকার করে নিচ্ছে
এবং স্বীকার করে নিয়েছে বলেই তারা তাদের সিম্বল যে নৌকা সেটাকে ডুবিয়ে দিয়ে তারা সেখানে ব্যক্তি সিম্বলে তারা সেই নির্বাচনটি পরিচালনা করছে। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এই নির্বাচনে সরকার তার প্রশাসনিক শক্তি ব্যবহার করবে শঙ্কা বিএনপির এই নেতার। যা কিছু সরকারের অথরিটি রয়েছে সব কিছু তাদের পক্ষে কাজ করবে, তাদের পছন্দসই ক্যান্ডিডেটগুলোকে তারা পার করে নিয়ে আসবে এবং সেখানে বাংলাদেশের জনগণের কোনো ভোটের অধিকার উপজেলা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবার কোনো সুযোগ নেই। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর কে নির্বাচনে অংশ নিল বা না নিল তা ভাববার বিষয় নয় বলেও মত জানান বিএনপির এই নীতি নির্ধারক। ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা আমাদের বিবেচনার বিষয়। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যেটা পলিসি সেটা বলে দিয়েছি যে আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বান্দরবানের রোমায় সেনাবাহিনীর অভিযান, কুকিজের ন্যাশনাল আর্মির 2 সদস্য নিহত, 3টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ। ফুলবাড়িয়ায় রেলওয়ের 3.97 একর জমির পুরোটাই বেদখল। সরকারি জমিতে মার্কেট, বাসাবাড়ি মিলে এখন শতাধিক ভবন। মালিক দাবিদার অন্তত 96 জন। বেশিরভাগেরই দখলে দক্ষিণ সিটির নারী কাউন্সিলর চামেলি ও তার ভাই বোনেরা। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদধারী নেতা। শাহাদাত নিশাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি। রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেট থেকে শুরু করে আনন্দবাজার পুরো এলাকায় বিস্তৃত রেলওয়ের 3.97 একর জায়গা, তবে সবই বেদখল। রেলওয়ের জমির উপর গড়ে উঠেছে হাফেজ প্লাজা, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বরিশাল প্লাজা থেকে শুরু করে এ এলাকায় মার্কেট, বাসাবাড়ি মিলে প্রায় শতাধিক ভবন, যার মালিক দাবিদার অন্তত 96 জন। কিভাবে বেহাত হলো রেলওয়ের জমি তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। অনুসন্ধান বলছে রেলওয়ের এই জায়গার বেশিরভাগই দখলে আছেন ঢাকা দক্ষিণ সিটির নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি ও তার ভাই বোনেরা। রেলের এ জমির ভুয়া দলিল বানিয়ে 1974 সালে দখলে নেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। পরবর্তীতে মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমির দেখাশোনা করতেন কাউন্সিলর চামেলির বাবা। 50 বছর ধরেই সরকারি এ জমি হাত বদল হয়েছে অনেকের হাতে। বিভিন্ন ব্যক্তির কাছে রেলের জমি মালিকানা বিক্রি করেছেন মির্জা আশরাফ ও চামেলির বাবা। স্থানীয়দের অভিযোগ, আনন্দবাজারের বেশিরভাগ ও বঙ্গ ইসলামিয়া মার্কেটের পুরোটাই কাউন্সিলর চামেলির দখলে। ইসলামিয়া বড় মার্কেট, তার পাশে আছে হলো আপনার হোমিও, আর ভিতরে আরো আছে রোজ গার্ডেন দিয়ে লাইলি চামিলি, এই দুইজন। হ্যাঁ, ও লাইলি কোর্টের চাকরি করে, সরকারি জায়গা। এগুলি তো সব সরকার জায়গা, যে কোনো একদিন এটা যাইব গা। ব্যক্তি ও দখলদার প্রতিষ্ঠান যতই প্রভাবশালী হোক, পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের মহাপরিচালক। বাংলাটা নিয়মিত এটাকে যাতে কার্যক্রম আমাদের পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমাদের উকিল নিয়োগ করা আছে, আমাদের ল অফিসার আছে, মামলা হাজিরা দেওয়া, আমাদের কাগজপত্র সাবমিট করা। আমাদের উচ্ছেদ আপনি দেখেন না, BIWTA, তারপরে অন্যান্য সিটি কর্পোরেশন তারা উচ্ছেদ করতে গিয়ে বিল্ডিং ভেঙে দেবে। অবৈধ উচ্ছেদ আমরা প্রোগ্রাম দিই, যখনই যেখানে অবৈধ উচ্ছেদ করার মতো থাকে তখনই আমরা প্রোগ্রাম দিই। নিজে ক্ষমতাসীন দলের রাজনীতি করলেও চামেলির স্বামী, ভাই এবং বোন সরাসরি বিএনপির পদধারী নেতা। দখল বাণিজ্য ছাড়াও চামেলির বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে চামেলিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেটের সঙ্গেও সখ্যতা রয়েছে কাউন্সিলর চামেলির। এ বিষয়ে অভিযুক্ত চামেলির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে আবারও হত্যাকাণ্ডের শিকার 2 বাংলাদেশি। শনিবার নিউ ইয়র্কের বাফেলো শহরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তারা। নিহতদের একজনের বাড়ি সিলেটে, অন্যজন কুমিল্লার। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোক। লুৎফুর কবিরের রিপোর্ট। বন্দুক হামলায় আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্র। শনিবার নিউ ইয়র্কের বাফেলো সিটির 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবর আসে পুলিশের কাছে। স্থানীয় সময় বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গোলাগুলির ঘটনায় আশপাশের বাসিন্দাদের ঘরে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেয় পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত না করলেও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন নিহত বাংলাদেশি আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের বাসিন্দা। অন্যজনের নাম বাবুল, তার বাড়ি কুমিল্লা জেলায়। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এতে আতঙ্ক বিরাজ করছে বাফেলোর বাংলাদেশি কমিউনিটিতে। দুজন বাংলাদেশি নিহতে শোক নেমে এসেছে কমিউনিটি জুড়ে। তারা কিছুদিন আগেই বাফেলোতে এসেছিলেন বলে জানা গেছে। এই ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কমিউনিটির পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ফ্লোরিডা সহ বিভিন্ন জায়গায় দিনকে দিন বাড়ছে বন্দুক সহিংসতা। অস্ত্র আইন কঠোর না হওয়ায় সব শ্রেণীর মানুষের হাতে চলে যাচ্ছে আগ্নেয়াস্ত্র। এতে ঘটছে বন্দুক সহিংসতার মতো ঘটনা, বাড়ছে প্রাণহানি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নিউ ইয়র্কে বন্দুকধারী গুলিতে নিহত সিলেটের ইউসুফ জরির গ্রামের বাড়িতে শোকস্তব্ধ পুরো পরিবার। তার বাড়ি সিলেটের কানাইঘাটের 3 চটি গ্রামে। মাত্র 3 বছর আগে পুরো পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনি। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে ছুটে আসেন আত্মীয় স্বজন। এ সময় জনির বাবা ও পরিবারকে সান্ত্বনা দেন তারা। জনির মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্বজনরা। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএর সংঘর্ষে সংগঠনটির 2 সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার সকালে রোমা থানচি সীমান্তের বাকলাই এলাকায় 2টি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটি কেএনএর পোশাক পরা থাকায় তাদের সংগঠনটির সদস্য বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করার পর বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গুলি ও সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে 48 ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করেছে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের 4 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান পরিষদের আহ্বায়ক ও পৌর প্রশাসক মঞ্জুরুল আলম মঞ্জু। পরিবহন ধর্মঘট চলায় 3 পার্বত্য জেলা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার 120টি রুটে বন্ধ ছিল বাস চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী সহ সাধারণ মানুষ। রাস্তায় ছিল স্বাভাবিকের চেয়ে কম গণপরিবহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ওনারা জনভোগান্তির কথা বিবেচনা করে জনস্বার্থে তাদের ধর্মঘট ওনারা প্রত্যাহার করেছেন। আমরা ইনশাল্লাহ আশা করছি স্থগিত করেছেন। আমরা আশা করছি যে আমরা তাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো আমরা ইনশাল্লাহ সেগুলো পূরণ করব। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। জয় দিয়ে টি-20 সিরিজ শুরু ভারতের নারী দলের। বাংলাদেশকে হারালো 54 রানে। তীব্র গরম উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত সময়ে পার করছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারের কাছে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাপদাহ উপেক্ষা করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, পাশাপাশি মাইকেও চলছে প্রার্থীদের প্রচারণা। গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সিরাজগঞ্জে জমে উঠেছে প্রথম দফা নির্বাচনের প্রচারণা। রোববার সকালে বেলকুচি উপজেলার চারাবাজার এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের এই বেলকুচি হচ্ছে তাঁত শিল্পের এলাকা। এই তাঁত শিল্পটাকে কিভাবে ডেভেলপ করা যায় এটা আমার মাথার ভিতরে সবসময় থাকবে।
কুষ্টিয়ায় ভোর থেকে গভীর রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। দাবদাহ উপেক্ষা করেই ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। ময়মনসিংহের 3 উপজেলায় বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আগামীর হালুয়াঘাট আলোকিত এবং ডিজিটাল হালুয়াঘাট গড়ার লক্ষ্যে এবং স্মার্ট হালুয়াঘাট গড়ার লক্ষ্যে আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের সুযোগ নিয়ে জানিয়ে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আমরা ভোটারদেরকে আহ্বান জানাই, আপনারা ঐক্যমুক্ত পরিবেশে ভোট দেবেন, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। পঞ্চগড়ে তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। জয়পুরহাটে প্রচারণায় ব্যস্ত 3 উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীরা। একটি ব্যবস্থা করা হয় সেদিকে আমি লক্ষ্য রেখে। নির্বাচন ঘিরে নোয়াখালীর সুবর্ণচরে জমে উঠেছে প্রচার প্রচারণা। ব্রাহ্মণবাড়িয়া ও নড়াইলেও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা নির্বাচন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। গৃহায়ন, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের মাগফিরাত কামনায় তার নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগরের চাপিতলায় আয়োজন করা হয় দোয়া মাহফিল ও কুলখানির। এতে অংশ নেন 39টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিশু, মুসল্লি ও স্থানীয়রা। কুমিল্লা থেকে সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। গৃহায়ন ও গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে চাপিতলার নিজ বাড়িতে আয়োজন করা হয় মিলাদ মাহফিল কুলখানির। মরহুমের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কুলখানির আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার 250 হাফেজ। বাদ জোহর মরহুম আব্দুল আজিজের কবরের পাশে মিলাদ মাহফিল ও মোনাজাতে দোয়া করেন মুরাদনগরের 39টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিশু, মুসল্লি ও স্থানীয় মানুষ। মরহুমের বর্ণাঢ্য জীবন, মানবিক গুণাবলী এবং সমাজসেবায় অনুকরণীয় দৃষ্টান্তের স্মরণ করেন কুলখানিতে আসা অতিথিরা। এতটা মানবিক, এতটা সুখময় এবং প্রশান্তির একটি বর্ণাঢ্য জীবন ছিল, যেটা তিনি আসলে এই এলাকার জন্য একটি ইতিহাস তৈরি করে দিয়েছেন। জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ চাবিতলা ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করেছেন, যে ইউনিয়নবাসী ওনার কাছে আজীবন কৃতজ্ঞ। একই সঙ্গে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার সুযোগ্য সন্তান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের অবদানের কথাও তুলে ধরেন স্থানীয় মানুষ। ও ছিল মানবিক, সেও এরকম একজন মানবিক দানবীর হইতেছে। আমরা দোয়া করি তার জন্য যাতে আরো আগাইতে পারে, তার বাবার নাম দিয়ে রাখতে পারে। আজিজ সাহেবের ছেলে আরিফ সাহেব, ওনায় আমাদের চাবিতলা একটি বড় একটি মসজিদ করবে। আমরা শুনে সবাই খুশি, যাতে মসজিদের 1000 লোকের নামাজ হবে। আমরা চাবিতলা একটা গৌরব। পরে মধ্যাহ্নভোজে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডে 150 সহস্রাধিক মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। লোকসভা নির্বাচনের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে। রোববার দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি আকস্মিক পদত্যাগ করেন। তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, নির্বাচনে জিততে সন্ত্রাসবাদী সংগঠন পিএফআই এর সঙ্গে আতাত করেছে কংগ্রেস। রায়হান কবির শুভ্র রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঘটল আকস্মিক ঘটনা। বড় ধাক্কার সম্মুখীন হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রোববার দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দ সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণে ক্ষোভে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া দলীয় কার্যক্রমে তাকে উপেক্ষার অভিযোগে দলের রাজ্য পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লাভলি। उन्होंने आम आदमी पार्टी का साथ समझौता किया। তবে রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও দলের সদস্যপদ ছাড়েননি তিনি। এরপরেও নির্বাচনের মধ্যেই তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। मुख्यमंत्री चंद्रबाबू কংগ্রেসের এ পরিস্থিতিতে কাটাঘায়ে নুনের ছিটা দিতে ভুল করলেন না প্রধানমন্ত্রী মোদী। রোববার কর্ণাটকের বেলগাভির জনসভার ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। মোদীর দাবি, কংগ্রেস নির্বাচনে জয় পেতে সন্ত্রাসবাদী সংগঠন পিএফআই এর সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে পরিবারের স্বার্থে কাজ করেছে বলেও অভিযোগ তার। कांग्रेस को औरंगजेब के अत्याचार याद नहीं आते,
जिसने हमारे सैकड़ों मंदिरों को तोड़ा, अपवित्र किया। আর এদিকে মোদীকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার পশ্চিমবঙ্গের মালদার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী গণতন্ত্র নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বপন করেছেন। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও মনে রাখবেন, আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি, এরা সেই হিন্দু ধর্ম মানে না। এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে, যে পচা শাকে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না, অসম্মান ছাড়া কিছু হয় না। এর মধ্যেই শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 7 দফার এই নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এমনভাবে কথার লড়াই আর নানা ঘটনায় উত্তপ্ত থাকবে ভারতের রাজনীতির মাঠ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।